টান টান উত্তেজনার মধ্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছি বিএনপি কে বললো, জামাত কি বললো এবং প্রধান উপদেষ্টা কি সিদ্ধান্ত নিলেন। ধন্যবাদ। আসলে স্কেডিউল যেভাবে করা হয়েছে, আপনার সন্ধ্যা 7টা, রাত 8টা এবং তারপর ঠিক স্কেডিউল মেনে তো আর এ ধরনের জনগুরুত্বপূর্ণ জাতীয় তাৎপর্য বহন করে আন্তর্জাতিক রেমিফিকেশন আছে এরকমের বৈঠক অনুষ্ঠান সম্পন্ন করা যায় না। সে কারণে 4 সদস্য বিশিষ্ট যে বিএনপি ডেলিগেশন, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং অগ্রজ সহকর্মী প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এর নেতৃত্বে যে ডেলিগেশনটি গিয়েছে, সেটি যথাসময়ে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বের হননি তারা। এবং যেটি 8টায় স্টেপুলেটেড ছিল টাইম, জামাত 8টায় ইন করবেন, তারা এখন বলেছেন, তাদের বলা হয়েছে 8:30টার পরে ইন করবার জন্য। তো ফলে শেষ একটি বৈঠক শেষ হবে আর একটি শুরু হবে, এরকম একটি অবস্থায় আছি এখন। রুদ্ধদ্বার বৈঠকে প্রফেসর ইউনূসের সঙ্গে কি আলাপ হলো, কি কথা তাহার সাথে, সেটি জানবার সুযোগ এখন পর্যন্ত কারো হয়নি। এই 4 জন যারা গেলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে আপনার আমাদের ডক্টর মঈন খানের মতো ব্যক্তি, তারা সবাই দুধে ব্যক্তিত্ব। বিশেষ করে ডক্টর মঈন খান, তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তিনি মূলত, আমরা একসঙ্গে কাজ করেছি এসআরজিতে, স্টাডি অ্যান্ড রিসার্চ গ্রুপ। এটি এমএসএস মানবিক সাহায্য সংস্থার একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় এবং বাংলাদেশে আপনার মার্কিন যেই আপনার ইনভলভমেন্ট উইথ রেফারেন্স টু ইলেকশনস এবং ইলেকশন মনিটরিং, এটির আপনার সরোগেট ফাদার বলতে পারেন, সেটি হচ্ছে ডক্টর মঈন খান। আমরা কলাবাগানে অবস্থিত এসআরজি অফিসে অসংখ্যবার মিলিত হয়েছি এবং তারই সহধর্মিনী রুকসানা খন্দকার, তিনি ছিলেন এমএসএস মানবিক সাহায্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট, আর আমি ছিলাম মানবিক সাহায্য সংস্থা এমএসএস এর নির্বাহী পরিষদ সদস্য। এবং এসআরজির যে কজন আপনার নিউক্লিয়াস হিসেবে কাজ করেছেন, মশিউর রহমান জাদুমিয়ার কনিষ্ঠ পুত্র তারিকুল গনি চাথাম, তারপরে বিকল্প ধারার অন্যতম প্রতিষ্ঠাতা আপনার মিস্টার ফিরোজ, এবং ডক্টর মঈন খান, রুকসানা খন্দকার, আমরা মিলে চেষ্টা করছিলাম এক ধরনের যেটাকে এমব্রায়োনিক একটা এমব্রায়ো তৈরি করবার, যাতে গণতন্ত্র সুসংহত হয় বাংলাদেশের মতো রাষ্ট্রে, প্লুরাল স্পেস সম্প্রসারিত হয়। এবং সেই চিন্তা থেকে ডক্টর মঈন খানের একটা চমৎকার ভাবনা, সেটি কিন্তু বাস্তবে রূপায়িত হয়েছিল। অর্থাৎ আমাদের যে কমিটি সিস্টেম পার্লামেন্টে, তা কার্যকর করার চিন্তা থেকে আপনার তিনি যে ধারণাটি দিয়েছিলেন যে কমিটিগুলোতে কোনো অবস্থায় যারা মন্ত্রী মর্যাদায় দায়িত্ব পালন করছেন ক্যাবিনেটে, তাদের কারোরই চেয়ার করার কোনো সুযোগ যাতে না থাকে, এবং সেটি কিন্তু বাস্তবায়ন করতে ছেড়েছিলেন ডক্টর মঈন খান। তার ফলে এখন আর কোনো কমিটিতে আপনি যেই সর্বশেষ মৃত পার্লামেন্ট যেটি, সেখানেও কিন্তু আপনার কোনো মন্ত্রী এই দায়িত্ব আর পালন করতে পারেননি। এটি একটি যুগান্তকারী আমি বলবো রিফর্ম, যেটি তার মস্তিষ্ক স্পর্শিত, এবং এই ক্ষেত্রে তাকে পরিপূর্ণ সহায়তা প্রদান করেছিলেন এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং মার্কিনী এই আপনার ডেমোক্রেটিক যে ঘরানা, তার সঙ্গে ডক্টর মঈন খানের সম্পর্ক ছিল নিবিড় থেকে নিবিড়তম, এবং সে কারণে বাংলাদেশে আপনার যে ইনভলভমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি এবং যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, তা ক্রমে আমরা আরো সুসংগত হতে। তো যাই হোক, আপনার
ব্যাকগ্রাউন্ড গুলো বলায় আমি বুঝতে পারলাম, কিন্তু আমি একটু যমুনার সামনে দেখি এরই মধ্যে সেখানে আপনার মানে বিএনপি বৈঠক করে কিন্তু করেছে এবং জামাতের প্রতিনিধি দল প্রবেশ করেছে বলে আমি জানতে পেরেছি। আমি একটু চাচ্ছিলাম আপনাকে সেই জিনিসটি দেখাতে যে সেখানকার অবস্থা। সব সাংবাদিকরা সেখানে জমায়েত হয়েছে, আপনি জানেন আজকে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিন্তু আপনার উপদেষ্টা পরিষদের সঙ্গে আজকে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে কিন্তু বৈঠক থেকে বেরিয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে পদত্যাগের ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। এই ব্যাপারে কিছু বলতে পারেন নাকি আমাদেরকে? দেখুন, প্রফেসর আমাদের জ্যেষ্ঠ সহকর্মী ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি প্রফেসর ইউনূসের প্রায় সমবয়স্ক বলা যেতে পারে, এবং তিনি সৌম্যমূর্তি একজন মানুষ, এবং যে কথাটি বলেছেন সেটি অনেকটা সরল একটা বক্তব্য। তার মধ্য দিয়ে এই কোন রকমের কনক্লুশন ড্র করা কিন্তু ঠিক হবে না। মাহাথির মোহাম্মদের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, প্রায় 92 বছর বয়সে, অর্থাৎ প্রফেসর ইউনূসের চেয়েও আরো প্রবীণ বয়সে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং 2 বছর প্লাস সময় আপনার এই দায়িত্ব পালন করার পরে তাকে কিন্তু বিদায় নিতে হয়েছিল, এবং আনসেরিমনিয়াসলি। তো সেই জন্যে আপনার কেউ অনিবার্য নন, কেউ অপরিহার্য নন বা ইনডিসপেন্সেবল নন, সে বিষয়টা যেন আমরা সবাই খেয়াল করি। এবং প্রফেসর ইউনূসকে অবশ্যই সেই বিবেচনাটি খাটাতে হবে, হোয়ার টু স্টপ। ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য ফেলে দিতে পারেন না। এই উপদেষ্টা পরিষদে যে কজন উপদেষ্টা রয়েছেন তার মধ্যে যে 2-1 গ্রহণযোগ্যতা আছে, তিনি তো তাদের একজন। তিনি যখন বলছেন যে তার সঙ্গে দ্বিতীয় তুলনা একমাত্র প্রফেসর ইউনূসের চলতে পারে। প্রফেসর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এখন মাননীয় প্রধান উপদেষ্টা। ওয়াহিদুদ্দিন মাহমুদ আপনার জাস্টিস শাহাবুদ্দিনের যে ক্যাবিনেট, প্রথম অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু তিনি মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। তো সেই জন্য এইরকম ব্যক্তি খুব বেশি নেই কিন্তু বাংলাদেশে বর্তমানে সশরীরে আপনার জীবন ধারণ করতে। সেটি বললাম আর কি। তো সেই ক্ষেত্রে ধরেন যমুনায় বাইরে এখন জামাত অপেক্ষা করছে, জামাতের প্রতিনিধি দল, এবং বিএনপি বেরিয়ে এলে তারা নিশ্চয়ই একটা ব্রিফিং করবে। কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি যে সালাউদ্দিন আহমেদ তিনি বক্তব্য দিয়েছেন, তিনি একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সেখানে তিনি খুব সুস্পষ্ট করে বলেছেন যে তাকে তো আমরা পদত্যাগ করতে বলিনি, আমরা তাকে রোডম্যাপ দিতে চেয়েছি। কিন্তু তিনি রোডম্যাপ দেননি, এটা তো আমরা সবাই জানি। এমনকি সংস্কারেরও কোনো রোডম্যাপ কিন্তু তিনি দেননি। কিন্তু আপনি যদি দেখেন, খুব হঠাৎ করে নিউ ইয়র্ক টাইমস তার পদত্যাগ নিয়ে রিপোর্ট করলো, এর মধ্যে যোগসূত্র আছে কিনা? সেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে তাকে বাধা সৃষ্টি করা হচ্ছে। ডক্টর কলিমুল্লাহ জি, প্রতিবেদনে বলা হয়েছে তাকে নির্বাচন দিয়ে চাপ দেওয়া হচ্ছে এবং তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। ওয়ারাজ সব রাজনৈতিক দলগুলো শুরু থেকে তাকে একটি নির্বাচনী রোডম্যাপ দিতে বলেছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেননি। সেটিকে পাশ কাটিয়ে নিউ ইয়র্ক টাইমস এরকম একটি প্রতিবেদন তৈরি করা, বিএনপি এরকম ধরি মাছে নাছুই পানি টাইপের অবস্থান নেওয়া, এগুলোর একটা অন্তর্নিহিত মানে নিশ্চয়ই আছে। দেখুন, খেলাটা কিন্তু বড় মাঠের, জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে সক্ষম হব ততই কিন্তু রহস্য উন্মোচিত হবে। দীর্ঘ প্রস্তুতির পর, প্রায় 3 দশক প্রস্তুতির পর এই রেজিমটি এখন ক্ষমতায় এসছে। সুতরাং এত লম্বা হোমওয়ার্কের ফসল আপনি এক লহমায় বুঝে যাবেন, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।
না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তারপরে আপনি যদি একটু তথ্যের ভিত্তিতে আমাদেরকে যদি একটু অ্যানালাইসিস করে দিতেন। দেখুন, একটি কালার রেভলিউশনের ফলাফল সেটি চলমান, এখনো শেষ হয়নি। শুধুমাত্র সরকার গঠিত হয়েছে, 9 মাস অতিক্রম করেছেন তারা, রিফর্মের একটা ফিল্ড বিল্ডিং এর কাজ করেছেন, এবং ইটস এ লং ড্রন প্রসেস। আপনার বোঝার সুবিধাতে আমি বলছি, একটি এনজিও, আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে কালার রেভলিউশন দেখেন, সেইখানে ইভ্যালুয়েশন 3 পর্বে হয়ে থাকে। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে কিন্তু শুনতে পাচ্ছি না। ডক্টর কলিমুল্লাহ, কোনো কারণে আপনি বিচ্ছিন্ন জমা পড়েছে, তা একেবারেই প্রাথমিক ধরনের নেচারে। আমার সতীর্থ বন্ধু আলী রিয়াজ, তিনি সহসভাপতিত্বের দায়িত্ব নিয়েছেন যেই কমিটির, সেখানে আপনার এই যে রিপোর্টগুলো জমা পড়েছে সেগুলোকে আপনার একটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সম্ভবত সংযোগ, ইন্টারনেট সংযোগে কোনো একটা জটিলতা হয়েছে। নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন। যুক্ত হলেই তাকে আমরা আবার তার অ্যানালাইসিসগুলো আমি শোনার চেষ্টা করব। অনেকে মন্তব্য করেছেন, সেই দু একটি মন্তব্য আমি আপনাদেরকে পড়ে দিতে চাই। অনেকেই সেনাবাহিনী এই প্রথমবারের মতো, আমি এত বছর 30 বছর ধরে সাংবাদিকতা করি, আর ইতিহাস আমার খুব প্রিয়, সো সেই অর্থে বলতে পারি যে ইতিহাসটি আমি জানি, মোটামুটি খারাপ না। এরকমটি কখনো ঘটেনি যে সেনাবাহিনী রাজনৈতিক সরকার চায় আর সিভিলিয়ানরা সেনাবাহিনী ক্ষমতা থেকে যেতে চায় না। হ্যাঁ, এটি একটা খুবই ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটছে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই, এবং সাধারণ মানুষও অপেক্ষা করছে যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে কিনা। আমি নিজে ব্যক্তিগতভাবে কখনোই সেনা শাসনের পক্ষে নই, কিন্তু মানুষের কথাটি আমি তুলে ধরছি, কারণ সেনা শাসন, আমরা একটা গণতন্ত্রের অনেক ত্রুটি থাকতে পারে, অনেক মানে সম্ভব অনেক মানে ভুল ত্রুটি তো আছেই, কিন্তু তারপরও এই ভুলের মধ্য দিয়েই মানুষ একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করে। সুতরাং সেই দিক থেকে বলা যেতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে কখনোই সেনা শাসনের পক্ষে নই, কিন্তু আমি বলতে পারি এইটুকু যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, মানুষ হাঁসফাঁস করছে, মানুষ তাকিয়ে আছে যে কখন এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। 5ই আগস্টের পরে মানুষ একটা স্বপ্ন দেখেছিল। আমার সঙ্গে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আবারও যুক্ত হয়েছেন। স্যার, আমি বলছিলাম যে 5ই আগস্টের পরে ওই ইন্টারনেট বিভ্রাটের কারণে আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আবার পলক সাহেব তো মুক্ত নন, ইন্টারনেট বন্ধ করার কোনো কায়তারা আছে নাকি? দেখুন, আপনার শেষ কথা বলে কোনো কিছু নেই, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি হয়তো আপনার স্টারলিং যাদের আছে তাদের জন্য প্রযোজ্য হতে পারে সেটি। আপনার পলক সাহেবের কোন রকমের দৌরাত্ম ভবিষ্যতে হয়তো, বা তার পদে যিনি বসে আছেন বা বসবেন, তাদের পক্ষ থেকে সেটি করার সুযোগ থাকবে না। এখন পর্যন্ত খুব একটা পাইলটিং ফেজে আমরা আছি। আমরা পরিপূর্ণভাবে অবগাহন করিনি বা করতে পারিনি স্টারলিংক এই নেটওয়ার্কে।